নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি বাংলা বলছে। তবে আজকের বাংলা বলছে একটু অন্যভাবে। দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, আমরা দেখেছি সোমবার অর্থাৎ গত 10ই ডিসেম্বর এই সময় ঠিক প্রায় 7টা নাগাদই দিল্লির সামনে অর্থাৎ লাল কেল্লার সামনে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত একাধিক তথ্য সামনে এসেছে তদন্তকারীদের হাতে। এনআইএ তদন্ত ভার নিয়েছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই এই ক্ষেত্রে একাধিক তথ্য সামনে আসছে, যেমন তার পাশাপাশি হোয়াইট কলারের কথাও কিন্তু উল্লেখ হচ্ছে এই দিল্লি বিস্ফোরণের ঘটনা। এখনো পর্যন্ত আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে তদন্তের গতি প্রকৃতি, সেখানে কিন্তু এই যে নাশকতার ছক, এই যে সন্ত্রাসবাদী হামলার ছক, সেই বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে উঠে আসছে। অবশ্যই দিল্লি বিস্ফোরণে কিন্তু একেবারে রহস্য দেখা দিচ্ছে। দিল্লি বিস্ফোরণের রহস্য ক্রমশই বাড়ছে এবং ঠিক এই রহস্যের মধ্যে এবার উঠে এলো আরো একটি গাড়ির নাম। শুধুমাত্র i20 নয়, তার পাশাপাশি ছিল সেখানে আরো একটি গাড়ি। এমনটাই মনে করা হচ্ছে দিল্লি বিস্ফোরণের জন্য কি তৈরি ছিল আরো একটি গাড়ি। দিল্লি পুলিশের তদন্তে উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য। সব জেলার কার ডিলারদের জিজ্ঞাসাবাদও চালাচ্ছে গোয়েন্দারা। সূত্রের খবর, i20-এর পাশাপাশি প্রস্তুত ছিল সাদা রঙের একটি ফোর্ড ইকো। দেখুন। দিল্লি বিস্ফোরণে i20 ছাড়াও কি কাজে লাগানো হতো দ্বিতীয় একটি গাড়ি? চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের জেরায়। এখন লাল রঙের একটি ফোর্ড ইকোর খোঁজে গোয়েন্দারা। সূত্রে খবর, উমার নবীর নামে রেজিস্ট্রি করা ছিল গাড়িটি। এই উমারই i20 গাড়িটি চালাচ্ছিল বলে মনে করছে পুলিশ। তবে গোয়েন্দাদের অনুমান, একের পর এক সঙ্গী ধরা পড়ার খবরে দিশাহারা হয়ে যায় উমার। তাড়াহুড়োতেই গাড়িতে রাখা বিস্ফোরক ফেটে যায় বলে মনে করছেন গোয়েন্দারা। এর মধ্যেই 1 ডজনেরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, বিভিন্ন গোয়েন্দা এজেন্সি তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আটক করা হয়েছে ফরিদাবাদের এক কার ডিলারকেও। তার নাম অমিত। তিনি রয়্যাল কার প্লাজার মালিক। দিল্লি সেক্টর 37-এ তার অফিস। এর পাশাপাশি দিল্লি জুড়ে বিভিন্ন জেলায় তৎপর হয়েছে পুলিশ। সেখানকার সব কার ডিলারদের সঙ্গে কথা বলছেন গোয়েন্দারা। বিস্ফোরণ ঘটানো গাড়িতে উমারি ছিল কিনা তাও খতিয়ে রাখা হচ্ছে। এর জন্য ডিএনএ টেস্ট করা হয়েছে তার মা বাবার। সেই রিপোর্ট দিল্লি চলে এসেছে। এখন বিস্ফোরণ স্থলে যেসব বডি পড়েছিল তাদের সঙ্গে ওই ডিএনএ টেস্ট করা হবে। তা মিললেই বোঝা যাবে ওই গাড়ির চালক উমার নবী। আর সেই সূত্র মিলে গেলেই মুজাম্মিলের সঙ্গে এই বিস্ফোরণের যোগ স্পষ্ট হবে। উমার নবী আর মুজাম্মিল মিলে এই বছর জানুয়ারিতেই লালকেল্লা ঘুরতে এসেছিল। পুলিশের অনুমান, সেটা হয়তো রেকি করার জন্যই এসেছিল উমার আর মুজাম্মিল। ফলে তদন্তের সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। তারা কথা বলেছে শাহিনের প্রাক্তন স্বামীর সঙ্গেও। তিনি জানিয়েছেন বহু বছর আগেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। সব দিক খতিয়ে দেখেই ফরিদাবাদ মডেলের সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগসূত্র স্থাপন করতে চাইছে দিল্লি পুলিশ। তদন্তে নেমেছে এনআইএ। তদন্তে গতি প্রকৃতি নিয়ে বৈঠকেও বসেছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। কলকাতা টিভি। দিল্লি পুলিশ এবং একই সঙ্গে এনআইএ অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তাদের তরফ থেকে। এই যে i20-এর পাশে লাল রঙের একটি ফোর্ড ইকো গাড়িটিকেও কিন্তু ইতিমধ্যেই সন্দেহের তালিকায় রাখা হয়েছে। সেই গাড়িটি কি করছিল এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে, সে নিয়ে কি তথ্য এসেছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে রয়েছেন এই মুহূর্তে রিয়া মাঝি। একেবারে সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে। রিয়ার কাছ থেকে জেনে নেবো এই সম্পর্কে বিস্তারিত তথ্য। এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে এই লাল রঙের একটি ফোর্ড ইকো নিয়ে কি তথ্য সামনে এসেছে রিয়া? এখনো পর্যন্ত তদন্তকারীরা কি জানাচ্ছেন? তাহলে কি এই যে লাল রঙের ফোর্ড একটি গাড়ি, সেই গাড়িটিকে কি সেই i20 গাড়ির পরিপূরক হিসেবে ব্যবহার করা হচ্ছিল কোথাও গিয়ে? তাহলে যদি পরিকল্পনা বানচাল হতো তাহলে কি কোনো বড় পরিকল্পনা করা হচ্ছিল রিয়া? সোনালী, একাধিক বিষয় সামনে আসছে যেটা নিয়ে তদন্ত করছে এজেন্সি। কারণ আমরা জানি যে ফরিদাবাদ থেকে যে গাড়িটা শুরু করেছিল প্রায় 7:30 নাগাদ প্রথম সেই গাড়িটিকে একটি এশিয়ান হসপিটালের কাছে ট্রেস করা গিয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে। এবং সেই 7:30 সোমবার 7:30টার সময় বেরোনা সেই গাড়ি চলে আসে 8:13-তে একটি জায়গায়, সেখানে ট্রেস করা হয় এবং তারপরে 8টা
কুড়িতে ট্রেস করা হয় ওকলাতে সেখানে একটি পেট্রোল পাম্পে ট্রেস করা হয়। তারপরে সেই গাড়ি 8:20 পর একদম সোজা 3:19 তার আগে এই 6.5 ঘন্টা গাড়িটি কোথায় ছিল তার কোনো রকম এখনো অবধি ট্রেস করা সম্ভব হয়নি। সেই বিষয়টাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছে যে 6.5 ঘন্টা এই i20 রহস্যময় i20 গাড়ি সেটি কোথায় ছিল, যেটা 6:52 নাগাদ ব্লাস্ট করেছে রেড ফোর্টের সামনে। আমরা জানি যে 3:19 এই গাড়িটিকে রেড ফোর্ট থেকে কয়েক মিটার দূরে একটি পার্কিং লটে সেখানে এন্ট্রি করতে দেখা যায় এবং তারপরে সেই গাড়িটি 6:48 সেখান থেকে স্লো মোশনে বেরোয় এবং 6:52 এই গাড়িটি একটি রেড লাইট অর্থাৎ সিগন্যালের রেড লাইটে দাঁড়ায় এবং সেখানে ব্লাস্ট করে। এই ঘটনায় একাধিক জনের প্রাণ গিয়েছে এবং অনেকেই ইনজিওর্ড রয়েছে, এখনো এলএনজেপি হসপিটালে তারা চিকিৎসাধীন রয়েছে। তবে এখানেই থেমে নেই, কারণ সেই গাড়িতে যে ছিল, যেই ব্যক্তি, যেই সাসপেক্টেড ব্যক্তি ছিল ডক্টর উমর নাবি, এই ডক্টর উমর নাবি তারই বন্ধুদের অর্থাৎ সোমবার সকালে তারই যে সঙ্গী, ডাক্তার সঙ্গী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আগেই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ জেরা করে এই ফরিয়াবাদ থেকে সেখান থেকে কয়েক কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। এবং এখানেই প্রশ্ন প্রথমে উঠেছিল এই ইনসিডেন্টের পর যে তাহলে এই অ্যামোনিয়াম নাইট্রেট যা সেটার কোনো রকম যোগসূত্র রয়েছে এই ব্লাস্টের সঙ্গে এবং যেমনটা অনুমান করেছিল সেই অনুমান কিন্তু রীতিমতো মিলে গিয়েছে। কারণ এফএসএল এর আধিকারিকরা তারা ইতিমধ্যেই স্যাম্পল কালেক্ট করেছে এবং সেই স্যাম্পলে যেটা দেখা যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো। আর যেই খবরের দিকে আমরা নজর রেখেছি অর্থাৎ দিল্লি বিস্ফোরণের যে মধ্যে এই যে রহস্যের মধ্যে কিন্তু একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে আসছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আপনাদের সামনে তুলে ধরছিলেন যে লাল গাড়ির কথা কিন্তু উঠে আসছে তদন্তের মধ্যে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা বলছিলে তদন্তকারীদের এই তদন্তের মধ্যে এই লাল গাড়ির যে প্রসঙ্গ উঠে আসছে, সেই লাল গাড়িটি ঠিক কি করছিল, তদন্তকারীরা এখনো পর্যন্ত কি বলছেন সে বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে তদন্তকারী আধিকারিকরা তারা মূলত যেমনটা প্রসিডিং চালাচ্ছে এবং যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ রয়েছে বলে এফএসএল এর যারা এক্সপার্টরা তারা ঘটনাস্থলে আসে তারা কিন্তু এমনটাই ইঙ্গিত দেয়। এবং যত প্রসিডিং হচ্ছে অর্থাৎ যত এই তদন্ত এগোচ্ছে তত কিন্তু সেই বিষয়টাই স্পষ্ট হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল সেখানে। তবে এক্সপার্টরা আরও বলছে যে শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রেট থাকলে এই ধরনের বিস্ফোরণের তীব্রতা হতে পারে না, তার সঙ্গে ফুয়েল অর্থাৎ ফুয়েল অয়েল সেটা ছিল এবং সেই ফুয়েলের সঙ্গে ডেটোনেটর সেটাও রাখা ছিল এবং সেই কারণের জন্যই কিন্তু এটা ব্লাস্ট করে গিয়েছে বলে এমনটাই এক্সপার্টরা জানাচ্ছে। তবে ইতিমধ্যেই সেখানে কোনো ডেটোনেটর রয়েছে কিনা বা ছিল কিনা সেই বিষয়টা যেমন দেখা হচ্ছে, অন্যদিকে যে এই আরটিএক্স থেকে আরম্ভ করে আইইডি এই ধরনের যদি কোনো রকম বস্তু থেকে থাকতো তাহলে কিন্তু এই তীব্রতা আরো বেশি হতো। এখনো অবধি কোনো রকম স্প্লিন্টার পাওয়া যায়নি এবং সেই কারণের জন্যই তদন্তকারী আধিকারিকরা মনে করছে যে ডেটোনেটর ছিল এবং ডেটোনেটর ছিল এবং এমনটাই কিন্তু মনে করছে তদন্তকারী আধিকারিকরা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ডেটোনেটরের কথা বলা হচ্ছে সেটা এফএসএল এক্সপার্টরা তারা দেখছে যে এই ডেটোনেটর সেখান থেকে পাওয়া যাচ্ছে কিনা। ইতিমধ্যেই 50টারও বেশি স্যাম্পল কালেকশন হয়েছে এবং সেখানেই কিন্তু এই ডেটোনেটরের খোঁজ চালানো হচ্ছে। এবং অন্যদিকে যে গাড়ি নিয়ে ধোঁয়াশা, সেই গাড়ির সঙ্গে আরও একটি গাড়ি ছিল বলে আজকে জানতে পেরেছে দিল্লি পুলিশ। যেই গাড়ি এই উমর নবী, যেই ব্লাস্টের সময় যে গাড়ি ছিল সেই গাড়ি চালাতে তাকে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে। এই উমর নাবিকে যদিও পুলিশ স্পষ্ট নয় যে উমর নাবি সে ব্লাস্টের সময় এই গাড়িতে ছিল কিনা, সেই কারণের জন্যই আমরা দেখেছি যে ফরেন্সিক যেমন দেখছে স্পটের এবং অন্যদিকে এই জম্মু কাশ্মীরে যে তার বাবা মা বা তার ফ্যামিলি থাকে তার বাবাকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মা এবং দুই
ভাইয়ের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। ডিএনএ স্যাম্পল নেওয়ার পরে সেই ডিএনএ স্যাম্পলের সঙ্গে এখনো অবধি যে এই যে হসপিটাল সেখানে যারা আনআইডেন্টিফাইড এখনো অবধি রয়েছে তাদের সঙ্গে সেই ডিএনএ স্যাম্পল মিলিয়ে দেখা হচ্ছে যে উমর নবী তার মৃত্যু হয়েছে কি না। এবং অন্যদিকে আজকে সকালে আরো একটি ইঙ্গিত পায় পুলিশ যে একটি গাড়ি, যার দিল্লিতেই রেজিস্টার হওয়া একটি গাড়ি, যে গাড়ির নাম্বার DL10CK0458, এই গাড়িটি উমর নবীর নামের রেজিস্ট্রেশন। এবং সেই রেড ফোর্ট যে ইকোস্পোর্ট যে লাল কালারের গাড়িটি, সেই গাড়িটি উমর নবীর নামে রেজিস্টার্ড এবং দিল্লিতে আসতে দেখা গিয়েছে সিসিটিভিতে সেই গাড়ি। এবং সেই গাড়িকে ঘিরে ধোঁয়াশা শুরু হয় এবং ইমিডিয়েট পারপাসে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট বসানো হয় এই গাড়িকে খোঁজার জন্য। অবশেষে ফরিদাবাদ থেকে সেই গাড়ি পাওয়া গিয়েছে এবং সেই গাড়ি ইতিমধ্যে কোয়ার্ডন করে রাখা হয়েছে। দিল্লি পুলিশের টিম সেখানে পৌঁছাচ্ছে, সেই গাড়ি থরলি চেক হবে বলে এমনটাই জানা যাচ্ছে। একেবারে রিয়া, তুমি আপাতত সঙ্গে থাকো আমাদের, এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে আপনাদের সামনে তুলে ধরবো সেই খবরটি। ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই দিন অর্থাৎ 10ই নভেম্বর সোমবার যেদিন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার দিন কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছিল, এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছিল। এবং সেই পোস্টের পরবর্তীতেই কিন্তু মাত্র 42 মিনিটের মধ্যে দিল্লিতে লাল কেল্লার সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি অরিত্র ঘোষ। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে এই যে 42 মিনিট পরে যে দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছিল সেই সম্পর্কে ঠিক কি জানতে পারছে এখনো পর্যন্ত অরিত্র, এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছিল এক্স হ্যান্ডেলে। দেখো, শুরুতেই এটা একটা চাঞ্চল্যকর আপডেট দিল্লি বিস্ফোরণের ঘটনায়। শুরুতেই আগে আমি তোমাকে সেই টুইট দেখাবো যে টুইট জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে গত সোমবার, সেই সোমবার 6:10 করা হয়েছিল। আমার হাতে টুইটের কপি রয়েছে, আমরা দর্শকদেরকে কপি দেখাবো। আমার সহকারীকে বলবো একটু যদি জুম করে দেখানো যায়। J&K পুলিশ @জম্মু KMR পুলিশ, তাদের যে অফিসিয়াল টুইট হ্যান্ডেল, সেখানে তারা লিখছেন ইউ ক্যান রান বাট ইউ ক্যান নট হাইড, অর্থাৎ তুমি পালিয়ে যেতে পারো কিন্তু তুমি লুকাতে পারবে না। সময় কটা? সন্ধ্যে 6:10, 10ই নভেম্বর 2025। একদম স্পষ্ট, দর্শকদেরকে আমরা সেই টুইটটা দেখাচ্ছি। সেই 6:10 টুইটের পরেই 42 মিনিটের মাথায়, আমি আবারও টুইট দেখাতে বলবো, এই টুইটের কপি আমরা দেখাচ্ছি। এবং এই টুইটের 42 মিনিটের মাথায় যেটা আমাদের সামনে তথ্য এসেছিল যে 6:52 দিল্লিতে এই যে বিস্ফোরণের ঘটনা ঘটে, কেন ঘটলো তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা সেটাও দেখাবো। জম্মু কাশ্মীর পুলিশের প্রেস বিজ্ঞপ্তি এই 10ই নভেম্বরই 1:47 তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তারা প্রেস বিবৃতি দিয়েছিলেন। কি বলছেন তারা? ইন আ মেজর কাউন্টার টেররিজম সাকসেস, Jammu Kashmir police has busted an interstate and transnational terror module linked with proscribed terrorist organization Jaish-e-Mohammed and Ansar Ghazwat ul Hind। এবং এই দুই জঙ্গি গোষ্ঠীর নাম কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তদন্তে উঠে এসেছিল, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 19/10/2025 তারিখে। জaish-e-Mohammedের একাধিক পোস্টার পাওয়া গেছিল এবং সেই পোস্টারের পর থেকেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছিল। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের UAPA আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট ধারায় মামলা করে পুলিশ তদন্ত করেছিল। এবং সেদিনই জম্মু কাশ্মীর পুলিশ স্পষ্ট করেছিল যে ইনভেস্টিগেশন হ্যাজ রিভিলড আ হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম। হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমের কথা কিন্তু সেদিন বলেছিল। এবং সেই দিনের ঘটনাতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে দুজনের নাম কিন্তু তদন্তকারীদের স্ক্যানারে। এই দুজনের নামের সাথে দিল্লি বিস্ফোরণের একটা বড় যোগ রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। কি নাম? ডক্টর মুজাম্মল আহমেদ গনি অ্যালিয়াস মুশারিফ RO কোয়েল, পুলওয়ামার বাসিন্দা ছিলেন। এছাড়াও ডক্টর আদিল, তিনিও কিন্তু এই দিনের ঘটনার দিনে গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ গত 10ই নভেম্বরে কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছিল এবং তাদের সাথেই যে যোগাযোগ, সেই যোগাযোগ উঠে আসছে দিল্লি বিস্ফোরণের এই ঘটনায়। এবং জম্মু কাশ্মীর পুলিশের যে প্রেস বিবৃতি সেদিন তারা দিয়েছিলেন, সেখানে তারা স্পষ্ট লিখছেন ডিউরিং দ্য অনগোয়িং ইনভেস্টিগেশন সার্চেস ওয়ার কন্ডাক্টেড অ্যাট মাল্টিপল লোকেশনস বাই জম্মু কাশ্মীর পুলিশ ইন শ্রীনগর, অনন্তনাগ, সোপিয়ান। Similarly, Jammu Kashmir police also conducted searches at
ফরিদাবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ এই দিল্লি বিস্ফোরণের ঘটনার ক্ষেত্রে। অ্যাট ফরিদাবাদ ইন ট্যান্ডেম উইথ হরিয়ানা পুলিশ অ্যান্ড সাহারানপুর উইথ ইউপি পুলিশ, অর্থাৎ হরিয়ানা পুলিশকে নিয়ে জম্মু কাশ্মীর পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছিল। আরও নথি রয়েছে আমাদের কাছে। দিল্লি বিস্ফোরণের পরে উঠে এসছে এই ফরিদাবাদ মডিউলের কথা। 3 জন চিকিৎসকের নাম উঠে আসছে যারা কিন্তু এই গোটা মডিউলটা চালাতো এবং মডিউলের মূল মাথা ছিল বলে জানতে পারছেন তদন্তকারীরা, যার মধ্যে একজন হচ্ছেন উমর নবী, যার নাম উঠে এসছে। উমর নবীর গাড়ির তথ্য পাচ্ছি আমার সহকর্মীরা যারা দিল্লি থেকে দেখাচ্ছেন সেই ছবি। এবং এই যে ফরিদাবাদ মডিউল তার মূল আতুরঘর হিসেবে মনে করছেন তদন্তকারীরা আল ফালাহ স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। এই জায়গায় ষড়যন্ত্রের নাকি আতুরঘর এমনটা তদন্তকারীরা মনে করছেন। অর্থাৎ এই যে ফরিদাবাদ মডিউল দিল্লি বিস্ফোরণের সাথে যার যোগ সামনে আসছে, সেই ফরিদাবাদ মডিউলের 3 জন মাথা ছিলেন, যেটা গোয়েন্দারা দাবি করছেন। ডাক্তার মোজাম্মেল সাকিল, যাকে একটু আগে আমি বললাম জম্মু কাশ্মীর পুলিশ গত 10ই নভেম্বর গ্রেপ্তার করেছিল। একই সাথে নাম আসছে ডাক্তার আদিল আহমেদ রাত, যাকেও কিন্তু গ্রেপ্তার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ গত 10 তারিখে। এবং শেষ নাম আসছে ডাক্তার সাইন সাইদ। এই সাইন সাইদই হচ্ছেন ভারতের জৈশ-ই মোহাম্মদের যে মহিলা শাখা, সেই মহিলা শাখার প্রধান। কারা দাবি করছে? গোয়েন্দারা দাবি করছে। এই জৈশ-ই মোহাম্মদের যে ফরিদাবাদ দিল্লি মডিউল, সেই মডিউল এই 3 জন অর্থাৎ মোজাম্মেল সাকিল, ডাক্তার আদিল এবং ডাক্তার সাহিন, এই 3 জনের হাত ধরেই কন্ডাক্ট করা হয়েছিল। এবং দিল্লি বিস্ফোরণের সাথে কিন্তু এই ফরিদাবাদ মডিউলের একটা বড় যোগ সাজশ পাওয়া যাচ্ছে। যেটা পুলিশের অভিযোগ, জম্মু কাশ্মীর পুলিশের, যে ডাক্তার আদিল আহমেদকে জেরা করে অনেক তথ্য সামনে আসে এবং মোজাম্মেল সাকিল এবং আরও এক ডাক্তার অর্থাৎ সাহিনের কথা এখানে বলছেন পুলিশের আধিকারিকরা, তারা ফরিদাবাদে বিস্ফোরণ পদার্থ সঞ্চয় করছিলেন বিস্ফোরণের জন্য। এবং এই যে ডাক্তার আদিল, তিনি কি, তার কি পরিচয়? অনন্তনাগ মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক ছিলেন ডাক্তার এই আদিল আহমেদ। এবং ফরিদাবাদের পুলিশ সূত্রে যেটা জানা গেছিল যে মোজাম্মেল সাকিল ফরিদাবাদের খাতো থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। সেই বাড়িতেও আজকে তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। সেই বাড়ি যিনি ওনার রয়েছেন তার সাথে কথা বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, একটা বিষয় সামনে আসছে যে জম্মু কাশ্মীর পুলিশ যেভাবে একের পর এক জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর যে একের পর এক র্যাকেট বাস্ট করছিল, তদন্ত করছিল, সেই তদন্তের পরেই যখন হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো, তখন কিছুটা ভয় পেয়ে, কিছুটা শঙ্কিত হয়ে অর্থাৎ পালাতে গিয়ে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়েছে বলে তদন্তকারীরা অনুমান করছেন। কিন্তু এই উমর নবী তিনি কিভাবে জম্মু কাশ্মীর থেকে এই হরিয়ানার দিকে বা ফরিদাবাদে এলেন, নাকি তিনি ফরিদাবাদেই ছিলেন, সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখছেন জম্মু কাশ্মীর পুলিশ। কিন্তু পরিশেষে এটা খুব উল্লেখযোগ্য পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে জম্মু কাশ্মীর পুলিশের এই একটি টুইট, যে টুইট আমরা একটু আগেই দর্শকদের দেখাচ্ছিলাম, যে জম্মু কাশ্মীর পুলিশ তারা টুইট করছিলেন গত সোমবার 10ই নভেম্বর 2025-এ যে ইউ ক্যান রান বাট ইউ ক্যান নট হাইড। জম্মু কাশ্মীর পুলিশের এই 6টা 10-এর করা টুইটের পরেই কি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল এই মডিউলের সদস্যরা? সেই কারণেই কি ফরিদাবাদ থেকে দিল্লি আসতে গিয়ে বা দিল্লিতে কোথাও আত্মগোপন করতে গিয়ে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ফেললেন অসাবধানতায়? এমন প্রশ্ন কিন্তু এবার উঠে আসছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একদিকে যেমন জম্মু কাশ্মীর, তার পাশাপাশি ফরিদাবাদ এবং তারপরে দিল্লিতে সেই ঘটনা, এবং এই সমস্ত যে ঘটনা, সেই ঘটনা কিন্তু কোথাও গিয়ে একটা যোগসূত্র রয়েছে এই সমস্ত ঘটনার মধ্যে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। অবশ্যই আমাদের এই বিষয়ে তো নজর থাকবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের জানাবো যে সোমবার থেকে আজকে দিল্লির সামগ্রিক নিরাপত্তা কোন জায়গায় রয়েছে। সেখানে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, অবশ্যই তারা আপনাদের বিস্তারিত বলবে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলা বলছে নিয়ে যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ দিল্লি বিস্ফোরণ, সেই বিস্ফোরণের একেবারে যাবতীয় তথ্য, তদন্তের কি গতি প্রকৃতি, সমস্ত কিছু তুলে ধরছে আপনাদের সামনে। তবে দিল্লি বিস্ফোরণের আগেও একটি বিস্ফোরণের কথা কিন্তু আমাদের মনে পড়ে যায়। কি সেই বিস্ফোরণ? মুম্বাইয়ের বিস্ফোরণ। 2008 সালে মুম্বাইয়ে বিস্ফোরণের কথা মনে আছে? সেবার পর বিস্ফোরণ হয়েছিল তাজমহল হোটেল থেকে ওবেরয়, ট্রাইডেন্ট, এমনকি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। এবার সেভাবেই দিল্লি সিরিয়াল হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। কি কি টার্গেটে ছিল জঙ্গিদের, দেখুন।
মাঝে কেটে গেছে 17 বছর, কিন্তু জঙ্গি আতঙ্ক এখনো পাকে চক্রে জড়িয়ে আছে গোটা ভারতকে। সেবার মুম্বাইয়ে নাশকতা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এবারেও উঠে আসছে সেই মদতের কথা। জানা যাচ্ছে 200টি আইইডি বিস্ফোরণের লক্ষ্য ছিল জঙ্গিদের। তাদের লক্ষ্য ছিল লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব থেকে গৌরীশঙ্কর মন্দির। এছাড়া দেশে বিভিন্ন রেল স্টেশন এবং শপিং মলেও এই হামলার পরিকল্পনা করছিল সন্দেহভাজন জঙ্গিরা। সূত্রে খবর, এবছরের শুরু থেকেই দিল্লিতে সিরিয়াল বিস্ফোরণের ছক কষা হয়। এখনো পর্যন্ত যা খবর আসছে তাতে দেখে মনে করা হচ্ছে বিস্ফোরণের পেছনে হাত আছে জৈশ-ই মোহাম্মদের। তারা 200টি আইইডি বিস্ফোরণের লক্ষ্য নিয়েছিল। দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদেও এই বিস্ফোরণ ঘটানো হতো। সূত্রে খবর, জঙ্গিদের লক্ষ্য ছিল সাম্প্রদায়িক অশান্তি বাঁধানো, তাই ধর্মীয় স্থানে বিস্ফোরণ ঘটানো হতো। এর জন্যই রেডিক্যালাইজড ডক্টরদের বেছে নেওয়া হয়েছিল। এই পেশার আড়ালেই ছক কষা হচ্ছিল বিভৎস বিস্ফোরণ ঘটানোর। এখনো পর্যন্ত গোয়েন্দারা মনে করছেন ডক্টর উমার নবী সেদিন ওই i-20 গাড়ি চালাচ্ছিল। তার বাড়ি কাশ্মীরের পুলওয়ামায়। উমারের সঙ্গীদের সেদিন সকালেই গ্রেপ্তার করে গোয়েন্দারা। ফরিদাবাদ থেকে উদ্ধার হয় 2900 কেজি বিস্ফোরক। কলকাতা টিভি। মুম্বাই বিস্ফোরণের ঘটনা এবং তারপর এই দিল্লির বিস্ফোরণের ঘটনা অবশ্যই দেশবাসীর কাছে একেবারে মর্মান্তিক দুর্ঘটনা। এবং শুধুমাত্র এই যে ঘটনা, যেই ঘটনায় জঙ্গিদের একটা যোগসাজশ সামনে আসছে, নাশকতার ছক সামনে আসছে, সন্ত্রাসী হামলার যোগসাজশ সামনে আসছে, একেবারে এই মুহূর্তে দিল্লির কি নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থার কি ছবি, আমরা সেই নিরাপত্তা ব্যবস্থার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আমরা দেখেছি একেবারে সোমবারে এই সময়ের কাছাকাছি, অর্থাৎ সোমবারে প্রায় 7টা নাগাদই কিন্তু এই বড় বিস্ফোরণ ঘটেছিল দিল্লির লালকেল্লার সামনে। আজকে সেই দিনের দিল্লির থেকে আজকের এই দিল্লি নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? একেবারে সুভাষ মার্গ এলাকা, একেবারে লালকেল্লার পার্শ্ববর্তী যে অংশ, সেই অংশ কার্যত জনবিহীন এবং কড়া নিরাপত্তা বলার মধ্যে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। জামা মসজিদ, চাঁদনি চক মার্কেট, তার সঙ্গে সঙ্গে লালকেল্লার পার্শ্ববর্তী যে অংশ, সেই অংশটাকে সম্পূর্ণভাবে কোয়ার্ডন করে দেওয়া হয়েছে এবং যে অংশে বিস্ফোরণ স্থল অর্থাৎ যেখানে ব্লাস্টিং হয়েছে সেটিকে সম্পূর্ণ একটি ব্যারিকেডের মধ্যে ঘিরে ফেলা হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, এই নিরাপত্তার দায়িত্বে কমান্ডোরা যেরকম রয়েছেন তার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশও কিন্তু সমানভাবে সক্রিয় রয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকা অর্থাৎ দিল্লির সঙ্গে যে সমস্ত রাজ্যগুলি সীমান্ত শেয়ার করে অর্থাৎ হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকাকে কিন্তু কড়া নিরাপত্তার বেড়াজালে মোড়ে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সীমান্তগুলিকে লক করে সেখানে নাকা চেকিং চলছে। অর্থাৎ অন্য রাজ্য থেকে যদি কোনো গাড়ি এ রাজ্যে প্রবেশ করে অর্থাৎ দিল্লিতে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি গাড়ির নাকা চেকিং চলছে এবং এই নাকা চেকিং এর পরেই কিন্তু সেই গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর অন্যতম কারণ যে কোনো রকম ভাবে যাতে ফার্দার আবার কোনো নাশকতার প্রশ্ন না ওঠে এবং সেক্ষেত্রে নাশকতার যে সমস্ত জিনিসগুলো প্রয়োজনীয়তা হয় সেগুলোকে যাতে পুনরায় এই রাজ্যে পাঠানো সম্ভব না হয় সেদিকেই কড়া নিরাপত্তার বেড়াজাল তৈরি করা হয়েছে। এবং সকাল থেকেই দেখা গেছে প্রত্যেকটি হোটেলগুলোকে চেকিং লিস্টের মধ্যে রাখা হয়েছিল। প্রত্যেকটি হোটেলের রেজিস্টার থেকে শুরু করে তার যাবতীয় নথি খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে কোনো আততায়ী যাতে গা ঢাকা না দিয়ে থাকতে পারে, সেদিকেও কিন্তু কড়া নজরদারি দিচ্ছে দিল্লি পুলিশ। এর সঙ্গে আরো একটি বিষয় তোমাকে উল্লেখ করব যে দিল্লির মেট্রো, যেটা দিল্লির লাইফলাইনের অন্যতম একটি অংশ, সেই দিল্লির মেট্রো শুধুমাত্র লালকেল্লা মেট্রো স্টেশন ব্যতীত সমস্ত জায়গায় পরিষেবা সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে। এই লালকেল্লা মেট্রো স্টেশনটিকে বন্ধ রাখা হয়েছে কারণ এটি একেবারেই প্লেস অফ অকারের থেকে কয়েক মিটার দূরত্বে অবস্থানরত। সেই কারণে যাতে এভিডেন্স যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিক থেকে সিকিউর করার জন্যই কিন্তু লালকেল্লার যে মেট্রো স্টেশন তার 1 নম্বর গেট এবং 4 নম্বর গেটের অংশটিকে সম্পূর্ণভাবে সিল করে রাখা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বাকি গেট দুটিকেও বন্ধ রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে যাত্রীরা সেখানে না প্রবেশ করতে পারে। অপরদিকে এই কারণের ভিত্তিতে একাধিক মেট্রো স্টেশনে, গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলিকে ত্রিস্তরীয় বলয়ে ঘিরে ফেলা হয়েছে। তার মধ্যে রাজীব চক রয়েছে, কাশ্মীরি গেট রয়েছে, কারণ এই লালকেল্লার মেট্রো স্টেশনের পর ভায়োলেট লাইনের সর্বশেষ মেট্রো স্টেশন হচ্ছে কাশ্মীরি গেট। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে কারণ এই কাশ্মীরি গেটে 3টি মেট্রো লাইন সংযুক্ত হয়।
রেড, ইয়েলো এবং ভেলভেট। অর্থাৎ বোঝাই যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটি মেট্রো স্টেশন, যেটি বিস্ফোরণ স্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থানরত। অপরদিকে জামা মসজিদ, যেই অংশ কার্যত দেখা যায় যে জমজমাট থাকে রাতের দিল্লি শহরে, এবং সেক্ষেত্রে আজকে সন্ধ্যেবেলা থেকে আমরা যে ছবিটা দেখালাম কলকাতা টিভিতে, যে একেবারে শুনশান এবং কিছু মানুষজনের আনাগোনা রয়েছে জামা মসজিদ এলাকায়। পার্শ্ববর্তী যে সমস্ত দোকানগুলি থাকে, বিশাল যে মার্কেট বসে চাঁদনি চক এবং জামা মসজিদ সংলগ্নবর্তী অংশে, সেই অংশ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ, কারণ সারা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবং অন্যান্য রাস্তাঘাটেও কিন্তু সেই অর্থে যান চলাচলেও বেশ কিছুটা করা ব্যবস্থা দেখা যাচ্ছে। দিল্লি ট্রাফিক পুলিশের তরফ থেকেও এইদিকে করা নজরদারি জারি রয়েছে, কারণ যেহেতু এই জামা মসজিদ, লাল কেল্লা অর্থাৎ সুভাষ মার্গ সংলগ্ন এলাকা সহ একাধিক জায়গায় চাঁদনি চকের পার্শ্ববর্তী অঞ্চল যাতে সম্পূর্ণভাবে ট্রাফিক মুভমেন্ট বন্ধ রাখা হয়েছে, সেই কারণে ট্রাফিক ডাইভারশনের ক্ষেত্রেও কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এছাড়াও বেশ কিছু এলাকাকে ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার বলয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাকি যে সমস্ত মনুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ শহীদ মিনার রয়েছে, ইন্ডিয়া গেট রয়েছে, এরকম গুরুত্বপূর্ণ দিল্লি শহরের বুকে যে সমস্ত মনুমেন্টগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু কড়া নিরাপত্তা জালে রাখা হয়েছে। এবং শুধুমাত্র দিল্লি নয়, আগ্রার তাজমহল থেকে শুরু করে আগ্রা ফোর্ট, সমস্ত জায়গায় নিরাপত্তার বলয়ে কিন্তু অত্যন্ত কঠোর এবং বলা যায় যে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আরো অনেক বেশি নজরদারিতে এসছে। এছাড়াও এই প্রত্যেকটি জায়গা ব্যতীত দিল্লির একাধিক মনে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পিকেট রয়েছে এবং তারা যথেষ্ট নজরদারি রাখছেন। কোনো আপত্তিকর কোনো গতিবিধি দেখলে সেই বিষয়ের দিকেও তারা নজরদারি চালাচ্ছেন এবং প্রত্যেকটি যে পুলিশ পিকেট রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট মনিটরিং চলছে। এছাড়াও বিভিন্ন যে পুলিশ কিয়স্কগুলো আছে সেখানে অনেক জায়গায় সিসিটিভি মনিটরিং এর ব্যবস্থা রয়েছে, সেই দিকেও কিন্তু নজরদারি রাখছে দিল্লি পুলিশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যেই সারা শহর অর্থাৎ দিল্লি শহরকে, রাজধানীকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলার অন্যতম কারণ হাই অ্যালার্ট জারি রয়েছে। ফের যাতে কোনো রকম নাশকতা সংক্রান্ত কোনো ঘটনা না ঘটে সেদিকেই এই বিশেষ নজরদারি চলছে। স্বর্ণালী, একেবারেই সঙ্গে থাকো তুমি শাশ্বতী। অবশ্যই আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং তার পাশাপাশি দিল্লি বিস্ফোরণের যে একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা। দেশে ফিরেই আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের সঙ্গে কথা বলেন আজ তিনি, কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও। নিহতদের ময়নাতদন্তের রিপোর্টে এর মধ্যেই মিলেছে একাধিক তথ্য। কি সেই তথ্য দেখাবো। বিস্ফোরণের পরদিনই ভুটান গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বার্তা দিয়েছিলেন দিল্লি বিস্ফোরণে কড়া ব্যবস্থার। এবার দেশে ফিরেই পৌঁছে গেলেন লোকনায়ক হাসপাতালে। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। ঘুরে ঘুরে তাদের সঙ্গে কথাও বলেন। এরপর তিনি দেখা করেন চিকিৎসকদের সঙ্গে। কি ধরনের চোট লেগেছে এ নিয়ে বিস্তারিত আলোচনাও করেন। বিস্ফোরণের পরই প্রধানমন্ত্রীর ভুটান সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদিন তারা টুইট করে জানায়, পুরোটাই ছবি তোলার জন্য কৌশল মোদির। ভুটান থেকেই তাই পৌঁছে গেছেন হাসপাতালে। ময়নাতদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রায় 40টি নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। তারা জানিয়েছে আহতদের পোশাক থেকে কোনো ধাতব স্প্লিন্টার বা ছিদ্র পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টুকরো টুকরো হয়ে গেছে নিহতদের হাড়, কারো মাথা থেতলে গেছে। কয়েকজনের ফুসফুস, কানের পর্দা থেকে পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত রক্তপাতের জন্যই অনেকের মৃত্যু হয়েছে বলেও জানা যায়। বিস্ফোরণের জন্য অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। কলকাতা টিভি। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে এই দিল্লি বিস্ফোরণের পরে যে ছবি আপনাদের সামনেও আমরা রেখেছিলাম, একেবারে দেখা গিয়েছিল যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক দেহাংশ এবং সেই যে দেহগুলির ময়নাতদন্ত কিন্তু চালাচ্ছে, ইতিমধ্যেই চালানো হচ্ছে এবং তার মাধ্যমে একাধিক তথ্য উঠে আসছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝেরিয়া। এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, এই ময়নাতদন্তের থেকে ঠিক কি কি বিষয় এখনো পর্যন্ত উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ময়নাতদন্ত ইতিমধ্যেই বেশ কয়েকটি বডির সম্পূর্ণ হয়েছে এবং বেশ কিছু বডি সেখান থেকে হ্যান্ডওভারও করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত বিষয়ে থেকে যেটা সামনে আসছে সেটা অত্যন্ত
ভয়ঙ্কর এবং অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ হচ্ছে যে পিএম করা বডিগুলো, সেগুলো যারা এক্সপার্টরা পিএম করেছে, যারা সার্জনরা পিএম করেছেন, তারা বলছেন যে বডি এতটাই ছিন্নভিন্ন অবস্থায় যে যেগুলো হাড়গোড় সেগুলো তো ছিন্নভিন্ন হয়েইছে, কিন্তু ফুসফুস থেকে আরম্ভ করে বিভিন্ন হার্ট, লিভার, যা যা ভিতরের যে ইন্টারনাল বডি পার্টস থাকে সেই সমস্ত রীতিমতো টুকরো টুকরো হয়ে গিয়েছে। এবং এটা কোনো রকম অ্যাক্সিডেন্ট নয়, অর্থাৎ কোনো গাড়ি এসে কোনো গাড়িকে মেরে দিয়েছে বা কোনো গাড়ি এসে পিষে দিয়ে চলে গেছে, তেমনটা নয়। এটা একটা ব্লাস্ট, এবং যেই ব্লাস্টের এত বড় ইন্টেন্সিটি বা এত ভয়াবহতা সেটা কিন্তু এই পিএম রিপোর্ট কার্যত স্পষ্ট করে দিচ্ছে। কারণ যারা সার্জেন্টরা রয়েছেন, যারা পিএম করেছেন, তারা দিল্লি পুলিশ বা এজেন্সি এনআইএ তাদের প্রত্যেককেই যে রিপোর্ট দিয়েছে বা জানিয়েছে তাতে হচ্ছে প্রতিটি, অর্থাৎ দেহ পুরো দলা পাকিয়ে গেছে এবং দেহের কোনো অংশ সেটা ক্ষত বিক্ষত রীতিমতো হয়ে গিয়েছে এবং পুরো টুকরো টুকরো হয়ে গিয়েছে। তাই মানে একটি বডিকে রীতিমতো একটা কাপড়ে মুড়ে, একদম গোল করে মুড়ে দেওয়া হচ্ছে। কোনো বডি একদম স্ট্রেট অবস্থায় দেওয়া সম্ভব হচ্ছে না বলে এমনটাই কিন্তু দেখাও যাচ্ছে যখন স্ট্রেচারে করে এনে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এবং এই জায়গা থেকে কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে যে কত বড় এই ভয়াবহতা, এই ইন্টেন্সিটি, এই বিস্ফোরণের ভয়াবহতা ছিল। এবং এখান থেকে তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে এক্সপার্টরা যেমনটা বলছে যে অ্যামোনিয়াম নাইট্রেট, যার নমুনা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, যদিও এর এফএসএল রিপোর্ট, চূড়ান্ত এফএসএল রিপোর্ট হলে তা আরো স্পষ্ট হবে। তবে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, শুধুমাত্র যদি অ্যামোনিয়াম নাইট্রেট গাড়িতে মজুত করে রাখা থাকতো তাহলে সেটা বিস্ফোরণ হওয়ার কোনো রকম জায়গা নেই। সেখানে অন্য কোনো একটি বস্তু বা একটি কেমিক্যাল মিক্সড হয়েছে, সেটা হচ্ছে ফুয়েল অয়েল। ফুয়েল অয়েল মিক্সড হওয়ার পরেই কিন্তু সেটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে এবং তার সঙ্গে ডেটোনেটর সেটাকেও অ্যাড করা হয়েছে এবং সেখানে টাইমার সেট করা সম্ভবত হয়েছে। সেই কারণের জন্যই এই এত বড় বিস্ফোরণ। এবং যদিও সেটা না হয়ে থাকে, টাইমার সেট যদি না থাকে, এবং প্রথমত ধরে নেওয়া হচ্ছে যদি টাইমার সেট থাকে সেক্ষেত্রে 3 ঘন্টা, কেন, মানে যে গাড়িটি চালাচ্ছে সে তো জানবে যে এই গাড়িতে এই ধরনের একটা বিস্ফোরক রয়েছে, তাহলে সে পার্কিং লটে রেখেই গাড়িটা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নাকি, সেই বিষয়টা যেমন একদিকে প্রকট হচ্ছে। কারণ 3 ঘন্টা গাড়িটি পার্কিং লটে দাঁড়িয়েছিল এবং পার্কিং লট থেকে বেরোনোর কয়েক মুহূর্তের মধ্যে সেটা বিস্ফোরণ করে যায়। সেই কারণে মনে করা হচ্ছে যে পার্কিং লটে গাড়িটি রেখেই সে পালানোর চেষ্টা করেছিল, নাকি ভয় পেয়ে গিয়ে সেই গাড়িটাকে নিয়েই সে পালাতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এবং এখানেই একটা স্পেসিফিক প্রশ্ন উঠে আসছে রিয়া, যে আমরা দেখতে পেয়েছি তুমি যেমনটা আমাদের দর্শকদের জানাচ্ছিলে যে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর দেহাংশ খুঁজে পাওয়া গিয়েছে যার ময়নাতদন্ত হচ্ছে, এবং সেই দেহাংশগুলির মধ্যেই কোথাও কি উমর নবীর দেহাংশ রয়েছে? তদন্তকারীরা কি বলছেন? দেখো, সেটা এখনো স্পষ্ট নয়। তোমাকে জানিয়ে রাখবো যে এই বিষয়টা, এই একটা পয়েন্ট যেটা রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে এবং সেই কারণের জন্য শুধুমাত্র দিল্লি নয়, আশেপাশের সমস্ত যে বর্ডারিং এরিয়াগুলো রয়েছে, বর্ডারিং স্টেটগুলো রয়েছে এবং সমস্ত মেট্রোপলিটন সিটিকে কিন্তু হাই অ্যালার্ট জারি রাখা হয়েছে। এবং ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পরে, অর্থাৎ সোমবার এই ঘটনাটি ঘটে, গতকাল মঙ্গলবার ছিল, আজকে বুধবার, 3 দিন ঘটনার, 3 দিনেও কিন্তু সমস্ত জায়গায় একইভাবে হাই অ্যালার্ট জারি করা রয়েছে। কারণ হচ্ছে একটাই, যে যেই ডাক্তার সঙ্গী, এই উমর নবীর যে ডাক্তার সঙ্গী তাদেরকে গ্রেপ্তার করেছে, তার সঙ্গে আর কতজন ছিল উমর নবী ছাড়া, এবং উমর নবী সে নিজে, যাকে সিসিটিভিতে দেখা গিয়েছে গাড়িটি চালাতে, ব্লাস্টের সময় সে গাড়িতে নিজে ছিল নাকি অন্য কেউ ছিল। উমর নবী যদি ব্লাস্টের সময় থেকে থাকে তাহলে সে নিশ্চিত তার মৃত্যু হয়েছে, এবং যদি না থাকে তাহলে সে কোথায় পালিয়ে গিয়েছে এবং তাকে কারা কারা তার অ্যাসোসিয়েট হেল্প করছে পালিয়ে যাওয়াতে, এবং এই পুরো হোয়াইট কলার মডিউলে আর কে কে রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এবং সেই কারণে এখনো অব্দি হাই অ্যালার্ট জারি দিল্লির রাজধানী সহ বিভিন্ন বর্ডারিং স্টেট এবং বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে। একেবারে সঙ্গে থাকো তুমি রিয়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধিক যে তথ্য ইতিমধ্যেই কিন্তু তদন্তকারীদের সামনে আসছে এবং একই সঙ্গে
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কি পাক সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখার হাত? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। গোয়েন্দা সূত্র মারফত উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সোমবার সকালে হরিয়ানায় যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তার সঙ্গে যোগ রয়েছে এই দিল্লি বিস্ফোরণের। হরিয়ানায় জঙ্গি চক্রান্ত ভেস্তে যাওয়ার পরই দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের তদন্তে নেমেছে এনআইএ। দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য সামনে। অপারেশন সিঁদুরের পর অক্টোবর মাসে পাকিস্তানে তৈরি হয় জৈশের মহিলা শাখা জামাত উল মোমিনাত। দায়িত্ব নেয় মাসুদ আজহারের বোন। তারা জৈশ কমান্ডারের বৌদের এই শাখায় টেনে নেয়। তাদের সঙ্গে যুক্ত হয় হরিয়ানার ফরিদাবাদের শাহিন শাহিদ। সোমবারই ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল বিস্ফোরক। মঙ্গলবার সেই সূত্রেই গ্রেপ্তার করা হয় 2 ডাক্তারকে। ধৃতদের নাম মুজাম্মিল শাকিল, শাহিন শাহিদ। চিহ্নিত করা হয় সন্দেহভাজন উমার মোহাম্মদকে। 3 চিকিৎসকই ফরিদাবাদ হাসপাতালে কাজ করতেন। মুজাম্মিলের ভাড়া দেওয়া বাড়িতে মিলেছে 2900 কেজি বিস্ফোরক। শাহিন শাহিদের গাড়িতে মিলেছে অত্যাধুনিক অস্ত্র। বিস্ফোরক ধরা পড়ায় বিস্ফোরণের জঙ্গি চক্রান্ত ফাঁস হয়ে যায়। গোয়েন্দাদের অনুমান, এই বিস্ফোরক ধরা পড়ার পরই দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন উমার মোহাম্মদ। জানা যাচ্ছে 3 জনই হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। শাহিন শাহিদ জৈশের মহিলা শাখার ভারতীয় উইংয়ে যুক্ত। পাকিস্তানে ওই শাখাটি চালায় জৈশ প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। 8ই অক্টোবর পাকিস্তানের ভাওয়ালপুরে উসমান ও আলী মার্কাজে তারা মহিলা রিক্রুট করতে শুরু করে। ভারতীয় সেনার জবাবে যখন জৈশের বহু ঘাঁটি গুড়িয়ে যায়, তখন নতুন করে তৈরি হয় এই রিক্রুটমেন্ট সেন্টার। ভারতেও শাখা বিস্তার করে তারা। টেলিগ্রামে যোগাযোগ রাখে হোয়াইট কলার গ্রুপ। ডাক্তারদের সেই গ্রুপে ছিল আদিল আহমেদ মহিউদ্দিনও। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার হন আদিল আহমেদ। হায়দ্রাবাদের ডাক্তার আহমেদ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে গুজরাট এটিএস। কিন্তু এদের খোঁজ পায় কিভাবে গোয়েন্দারা? অক্টোবর মাসে কাশ্মীরে জৈশে পোস্টার সাটছিল ধৃত আদিল। তাকে জেরা করেই বাকিদের খোঁজ মেলে। তবে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলেও সবটাই নির্মূল করা সম্ভব হয়নি। হামলা চালিয়ে যা জানান দিয়ে গেল সন্দেহভাজন উমার মোহাম্মদ। গোয়েন্দা সূত্রে এই খবর সামনে এলেও এনআইএ এখন কিছু খোলসা করতে নারাজ। মঙ্গলবারই তাদের হাতে বিস্ফোরণ তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভুটান পৌঁছে প্রধানমন্ত্রীও জানিয়েছেন কাউকে রেয়াত করা হবে না। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. ফরিদাবাদের জঙ্গি মডিউলের খোঁজে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, ফ্যাকাল্টি মেম্বার্স ও ছাত্রদের। 52 জনের বেশি জনকে জেরা করেছে গোয়েন্দারা। 6 জনকে আটক করেছে ফরিদাবাদ পুলিশ। কলকাতা টিভি। সোমবারের এই বিস্ফোরণ, দিল্লি বিস্ফোরণের ঘটনা, যেখানে একাধিক মাথার নাম ইতিমধ্যেই উঠে আসছে। একই সঙ্গে এই যে জঙ্গি যোগ, সেই জঙ্গি যোগ যেমন একদিকে উঠে আসছে, একই সঙ্গে কিন্তু হোয়াইট কলার জব যারা করেন তাদের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই এই যে ঘটনা, দিল্লি বিস্ফোরণের যে ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার যোগ পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। কথা বলবো অরিত্রর সঙ্গে। অরিত্র, এখনো পর্যন্ত আমরা জানি যে এই ঘটনা একদিকে যেমন প্রধানমন্ত্রী বলছেন যে ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর তদন্ত ভার নিয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়, অর্থাৎ এই হোয়াইট কলার জব, এই ডাক্তারদের যে যোগ পাওয়া যাচ্ছে এবং জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠনের যে যোগ পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো সে প্রসঙ্গে? দেখো, শুরুতেই বলবো, গত 10ই নভেম্বরে জম্মু কাশ্মীর পুলিশ হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম এই বলে তারা একটা অভিযান চালিয়ে বেশ কিছু ডাক্তারকে গ্রেপ্তার করেছিল, যার মধ্যে ডাক্তার আদিল ছিলেন, ডাক্তার মোজাম্মেল ছিলেন। এই ডাক্তারজনকে গ্রেপ্তার করার পরেই মূলত এই যে ফরিদাবাদ মডিউল, সেটাকে ক্র্যাক ডাউন করতে পারে জম্মু কাশ্মীর পুলিশ, এবং সেই ঘটনার পরেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা। আমি আবারও সেটা মনে করাবো যে জম্মু কাশ্মীর পুলিশের টুইট করে 6টা 10 মিনিটে, 6টা 52 মিনিটে দিল্লিতে বিস্ফোরণ। এই যে 42 মিনিট, এই 42 মিনিট পরেই কেন বিস্ফোরণ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছে এই বিস্ফোরণের ঘটনায়। এই ফরিদাবাদ মডিউল কিভাবে তৈরি হলো, কারা রয়েছে নেপথ্যে, যেটা গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে জৈশ-ই মোহাম্মদ, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখা
যারা মহিলা শাখা রয়েছেন তারা এই ডক্টরস মডিউলের কাজ করছিলেন, যার মূল মাথা শাহিন সাহিদ, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যার গাড়ি থেকে AK-47 পাওয়া গেছে। কতটা ভয়াবহ বুঝতেই পারছো স্বর্ণালী। এই জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখা জামাত উল মমিনাত, এই জামাতুল মমিনাতের নেতৃত্বে ছিলেন শাহিন। কেন এই জামাতুল মমিনাত এলো, যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের এই যে জঙ্গি সংস্থা, সেই জঙ্গি সংস্থার দায়িত্বে রয়েছেন জৈশ নেতা মাসুদ আজাহারের দুই বোন, একজন সাদিয়া, অন্যজন সামাইরা। পাহেলগাম হামলার পরে ভারত যখন জবাব দিয়েছিল অপারেশন সিন্দুর, সেই সময়ে বাহওয়ালপুরে জৈশের যে প্রধান কার্যালয় ছিল সেই কার্যালয় কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল যে জৈশ আর আগামী দিনে তাদের যে কার্যকলাপ তা আর বৃদ্ধি করতে পারবে না। কিন্তু এখানেই পাক মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন জৈশের যে মূল মাথা, তিনি অন্য পরিকল্পনা করলেন। মূল সংগঠনকে ক্যামোফ্লেজ করার জন্য প্রমিলা বাহিনী তৈরি করলেন এবং প্রমিলা বাহিনী তৈরি করে এই ধরনের হামলার ছক তিনি কষেছিলেন, যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা সামনে আসছে এই ঘটনার পর থেকে, যে ডক্টরস মডিউল অর্থাৎ হোয়াইট কালার টেরর ইকোসিস্টেম, ডাক্তারি একটা নোবেল পেশা, সেই জায়গা থেকে যদি কেউ এই ধরনের নাশকতার ছক করে তাহলে অনেকেরই সন্দেহ হবে না, গোয়েন্দারা সন্দেহ করতে পারবেন না। সব মিলিয়ে নিরাপত্তার চোখ এড়িয়ে যাওয়ার জন্য এই রাস্তাটাকে বেছে নিয়েছিলেন কিন্তু এই ডক্টর শাহিন সহ তার এই গোটা মডিউলের যারা সদস্য তারা। এবং খুব উল্লেখযোগ্যভাবে এই যে ডক্টর শাহিন আল ফালা বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু এবার যে টুইস্ট উঠে আসছে, ডক্টর শাহিন, মুজাম্মিল সাকিল এবং আরো একজন যে চিকিৎসক ডক্টর আদিল, এরা তিনজনেও কিন্তু কানেক্টেড। খুব গুরুত্বপূর্ণ স্বর্ণালী দর্শকদের জন্য, এরা তিনজনে কিভাবে কানেক্টেড হলেন, যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে চিকিৎসক আদিল এবং ডক্টর মুজাম্মিলের হাত ধরে জৈশ ভারতে নাশকতার নেটওয়ার্ক ছড়াতে শুরু করে। পরে সংগঠনে যোগ দিয়েছিলেন শাহিন। মূলত শাহিনের হাত ধরেই জঙ্গি নেটওয়ার্কে ঢোকেন দিল্লি বিস্ফোরণের যাকে সাসপেক্ট করা হচ্ছে সেই উমর মোহাম্মদ নবী। পুরো লিঙ্ক আপ হয়ে রয়েছিল এই পুরো ঘটনাটা, একটা রুট ম্যাপ তারা আগে থেকেই করেছিলেন। তদন্তকারীদের আরও একটা বিস্ফোরক দাবি, আর এখানেই কাহানিমের টুইস্ট। তদন্তকারীরা দাবি করছেন যে এই মুজাম্মিল, শাহিন এবং নবী, এদের তিনজনের একটা ত্রিকোণ প্রেমের গল্পও সামনে আসছে গোয়েন্দাদের সূত্রে। সব মিলিয়ে দিল্লি বিস্ফোরণ একের পর এক চমক এবং চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। একেবারেই অরুচ, অবশ্যই আমাদের এই দিল্লির যে বিস্ফোরণের ঘটনার প্রত্যেক মুহূর্তের যে তদন্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখন যে আমরা আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম, আমাদের যে প্রতিনিধিরা ছিলেন অবশ্যই তাদের আপাতত ধন্যবাদ জানাই তোমাদের তিনজনকে। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক শেষ। 2 ঘন্টার আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষ গোয়েন্দা কর্তারা। বৈঠক শুরুর আগে দিল্লি বিস্ফোরণ তদন্তের গতি প্রকৃতি নিয়েও পর্যালোচনা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সন্ত্রাসী হামলার জবাব দিতে এবার ভারতের তরফ থেকে ঠিক কি করা হবে, ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে, সেই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। বৈঠক শুরুর আগে দিল্লি বিস্ফোরণে তদন্তের গতি প্রকৃতি নিয়েও কিন্তু পর্যালোচনা হয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে সেই বৈঠক। নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক শেষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র নিউজ রুম থেকে। অরিত্র, কি জানতে পারছো এই বৈঠকে ঠিক কি কি বিষয় আলোচনা হয়েছে বলে জানতে পারছো? দেখো, খুব গুরুত্বপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী তিনি ভুটান সফর শেষ করে দিল্লিতে এসে পৌঁছান এবং নির্ধারিত যে সময় ছিল বিকেল 5:30টার কিছু সময় পরে এই যে সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির যে বৈঠক, সেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই বৈঠক এই মুহূর্তে শেষ, প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশমন্ত্রী ছিলেন। 2 ঘন্টার আলোচনা হয়েছে, যেটা সূত্রের খবর সামনে আসছে যে গোটা বৈঠকে এই দিল্লি বিস্ফোরণ নিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে কি পর্যালোচনা হবে, তদন্ত কোথায় রয়েছে, গোটা এই বিষয়টি নিয়ে কিন্তু মূলত আলোচনা হয়েছে। এছাড়াও দেশের নিরাপত্তা সংস্থার যারা শীর্ষ আধিকারিক রয়েছেন, উল্লেখযোগ্যভাবে NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে 2 ঘন্টার বৈঠক এবং যেটা সূত্রের খবর যে গোটা বৈঠকে দিল্লি বিস্ফোরণের তদন্ত প্রক্রিয়া এবং আগামী দিনে কোন পথে এগোবে তদন্ত, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ক্যাবিনেট বৈঠকে। একবারে অবশ্যই অরত্র, এর পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় ভারতের তরফ থেকে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। দিল্লি বিস্ফোরণের সমস্ত সময়ের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তবে আজ বাংলা বলছে এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।